হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন। লিখনিতে শাহলিন হাসান, পর্ব সংখ্যা 15। রাহেলা খানের পদচারণ খানবিল্লায়। জাইমার খুশি দেখে কে? শাড়ির আঁচল সামনে সে ছুটে নিচে। ইশরাক কিছুক্ষণ আগেই মসজিদে গিয়েছে। রাহেলা খানকে পাওয়া মাত্রই জাইমা তার বুকে হামলে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে রাখে দাদিকে। জাইমা পাগলামিতে মৃদু হেসে তার কপালে চুমু জোড়া ছুঁয়ে দেয় রাহেলা খান। জাইমা তার বাবা মা বুকেও হামলে পড়েছে। কতদিন পর পরিচিত মুখগুলো দেখে। জাইমা তাদেরকে বসিয়ে দিতে রাজিয়া আহমেদ ঠান্ডা শরবতের গ্লাস নিয়ে হাজির হয়। সোফায় বসে শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে জাইমাকে পরোক্ষ করে রাহেলা খান। শাড়ির সাথে দুহাতে চিকন দুটো চুড়ি পরেছে, গলায় কানে স্বর্ণের জোড়া, দেখতে একদম বউ বউ লাগছে। সাজ্জাদ খান মসজিদে চলে যেতেই জাইমা রাহেলা খান এবং জামিলাকে নিয়ে নিজের রুমে চলে আসে। দুজনে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে জাইমা তোয়ালে এগিয়ে দেয়। দুটো জায়নামাজা বিছিয়ে দিতেই দুজন নামাজ আদায় করতে দাঁড়িয়ে যায়। জাইমা নিচে আসতে দেখে জুনায়েদ রাশেকের পরিবার উপস্থিত হয়েছে। পেছন দিয়ে এসেছে ইশরাক, ইরফান। সোফায় বসা হলে তাদেরকে ঠান্ডা শরবত দেওয়া হয়। জাইমা কিচেনে যায়। রাজিয়া আহমেদ খাবার গোছাচ্ছেন। জাইমা এক পাশে দাঁড়িয়ে আছে, তার এখানে কোনো কাজ নেই। জাইমাকে আলিফের মতো দাঁড়িয়ে থাকতে দেখে রাজিয়া আহমেদ বললেন, ইশরাতের জন্য খাবার নিয়ে যাও, এরপর ওকে রেডি হতে বলো। জাইমা মাথা নাড়ায়, খাবার প্লেট নিয়ে নিচে চলে যায়। ইশরাতের রুমের দিকে যেতে দেখে পোহা সোফায় বসে ফোন স্ক্রল করছে। ইশরাত ইরাকে আর ডোডোকে নিয়ে বসে আছে। জাইমা ডোডোকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে। খাবার প্লেট সেন্টার টেবিলে রাখতে রাখতে বলে, এই ডোডো এখানে কেন? সরাও ওইটাকে, তুমি খাবার খেয়ে রেডি হও। ইশরাত দাঁড়িয়ে যায়, ডোডোকে গলা ফিতাতে ধরে জাইমার দিকে এগিয়ে দেয়, জবাব দেয়, ওকে তোমার রুমে নিয়ে যাও। অসম্ভব, পারলে কি তোমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দাও, তাহলেও তো সমস্যা সমাধান। জাইমার কথায় ইশরাত শব্দ করে হেসে দেয়। মুহূর্তেই মুখটা ভাকিয়ে বলে, তখন ভাইয়া আমাদেরকে মাথায় তুলে আছাড় মারবে। জাইমা ইরাকে কোলে তুলে নেয়, ডুডুকে রেখে চলে আসে রুম থেকে। ইরাকে নিয়ে ইশরাকের রুমটা আসে। রাহেলা খান দেখা মাত্রই ইরা চোখ মুখ কুঁচকে বলে, এই তুমি তুমি লিপস্টিক দাওনি কেন? দিবা দিবা, আমার কাছে অনেকগুলো লিপস্টিক আছে। পিপি দিয়েছে, মাম্মাও দিয়েছে। খুব দ্রুত কথাগুলো বলে। রাহেলা খান জাইমার দিকে তাকিয়ে বলে, ও কি বললো? পুরোটা বুঝিনি। জাইমা হেসে বলল, তুমি লিপস্টিক দাওনি কেন? দিতে চাইলে ও এনে দিবে, ওর পিপি আর মাম্মা ওকে লিপস্টিক দিয়েছে। রাহেলা খান হেসে দেন। ইরা দু গালে টেনে দিয়ে বলেন, পাকনা বুড়ি, আমার লিপস্টিক দেওয়ার বয়স শেষ। জাইমা তাড়া দেয় নিচে গিয়ে খাবার টেবিলে বসার জন্য। এছাড়া ইশরাকের সাথে তাদের দেখা হয়নি। জামিলা কিছু ইতস্তত করছেন। শত হোক মেয়ে শ্বশুরবাড়ি। জাইমা বুঝতে পেরে ইরাকে কোল থেকে নামিয়ে বলে, আমি ওনাকে ডেকে আনছি, তোমরা বসো। কথাটা বলে জাইমা চলে যায় নিচে। ইশরাক খাবার আর সার্ভ করছিল, সাথে অনেক কথাই বলছেন বাকিদের সাথে। জাইমা সবাইকে দেখে ভেবে পায় না কিভাবে ডাকবে। আলগোছে কিচেনের দিকে তাকায়। আয়নাকে দেখে বলে, ভাইয়াকে বলুন না আমি ওনাকে ডাকছি। জাইমার কথায় আনায়া হেসে দেয়। জাইমা সে হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলে। প্রশ্নবোধক চাহনি দিয়ে বলে, হাসার কি হলো? কিছু না, তুমি যাও, আমি খবর পৌঁছে দিচ্ছি। না, যাব না, দেখবো তুমি কিভাবে ডাক দাও ভাইয়াকে, মানে শিখবো আমিও। জাইমার কথায় আনায়া হেসে কিচেন থেকে বেরোয়। তখন আবার ইরফান এদিকে আসে। আনায়া তাকে দেখে মাত্রই বলে, ভাইয়াকে বলুন জাইমা তাকে ডাকছে। ইরফান জাইমার দিকে এক নজর তাকায়, মাথা নাড়িয়ে চলে যায়। ইশরাকের দিকে যায়, কাছাকাছি দাঁড়িয়ে কথাটা বলতে ইশরাক কোনো প্রতিক্রিয়া দেখায় না। জাইমা উপরে চলে আসে, পেছন দিয়ে ইশরাকও আসে। তারা এগোচ্ছিলে হেঁটে রুমে অবধি আসে। জাইমা রুমে প্রবেশ করার পেছন দিয়ে ইশরাকও আসে, এসেই সালাম দেয়। দাদি আর জামিলা সালামের জবাব দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে। ইশরাক বসে কথা বলার আরাম করে। জাইমাও দাদির পাশে বসছিল। ইশরাক জিজ্ঞেস করে, জায়ানের পরীক্ষা শেষ হয়নি? মাঝামাঝি শেষ হয়ে যাবে। আচ্ছা, কয়েকদিন থেকে যাবেন? কোনো কথা শুনছি না।
ইশরাকের কথা শেষ হতে জামিলা মৃদু হেসে বলে, তোমার শ্বশুর আর আমার অসম্ভব না। শুক্রবার দিন হওয়ায় আসতে সমস্যা হয়েছিল। ইশরাক বুঝেছে দুজনই কর্মিক, সেজন্য সে দাদি দিকে তাকায়, মৃদু হেসে বলে, দাদি থাকবে অনেক দিন, দেখবে তোমার নাতনির পাগলামি। জামা মৃদু লজ্জা পায়। এমনিতেই সে বিয়ে পাগল ছিল, কিন্তু বাবা মায়ের সামনে এসব ব্যাপারে সে লজ্জাবতী। ইশরাকের লাজ লজ্জা কমে গেছে জায়মার ধারণা। রাহেলা খান হতাশা সুরে বললেন, এত বছর আমরা দেখেছি, এখন তুমি দেখো ওর পাগলামি। শোনো, পাগল হলেও সে মানুষ ভালো। জায়মা চোখ গরম করে তাকায়, অভিমানের স্বরে বলে, তুমি আমাকে ইনডিরেক্টলি কি কোনোভাবে পাগল বলছো? না, তোমার গুণগান গাইছি। খারাপ কি বলেছে? ইশরাকের কথায় জায়মা মুখে ঝাপটি মেরে বলে, সবার সব কথায় আপনার কাছে সঠিক, শুধু আমি যেটা বলি সেটা ভুল। তোমার কথা ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না। জায়মা জবাব দেয় না। তার ভর তার থেকে এক কাঠি বেশি, শিয়ানা। সেই হিসেবে সে একদমই কাঁচা, কথায় পারবে না, সেজন্য চুপসে যায়। শুধু তাদের বলা প্রতিটি কথা সে মনোযোগ সহকারে শুনছে। জামিলা এবং রাহেলা খান ইশরাকের সামনে জায়মাকে এক গাদা জ্ঞান দিয়েছে সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি কীভাবে সেবা যত্ন করবে, ভালো ব্যবহার করতে, সব নিয়ে ক্লাস শুরু করে দিয়েছে। জামাই রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল, কিন্তু হু-হা করা ছাড়া কিছুই বলার মতো ছিল না। ইশরাকও চুপচাপ শুনেছে বড়দের কথা। সেখানে জায়মা তিরিং বিরিং করলে তাকে ধমকে বসিয়ে রাখতে বেশিক্ষণ সময় নিত না এই জাদ্রেল লোকটা। সবাই একসাথে বসে লাঞ্চ করে নেয়। খাবার দাবারের পাট চুকিয়ে পাত্রী দেখার পালা। ইশরাতকে নিয়ে আসে আনায়া। জায়মা বড়দের সাথে সাইডে দাঁড়ানো ছিল। কনেকে বসিয়ে টুকটাক প্রশ্ন করা হয়। লম্বা একটা সময় কাটে বড়দের কথাবার্তার মাঝে। বিকালে গড়াতেই কিছু মেহমান বিদায় নেয়। জায়মা তার মা বাবাকে বেডরুমে দেখিয়ে দেয় রেস্ট করার জন্য, রাহেলা খানের নিয়ে নাস্তা বানানোর জন্য। জায়মা দাদিকে রেখে চলে যায় কিচেনে। আনায়া কফি মেক করছে, পাশে রাজিয়া আহমেদ পিঠা, রোল, হালিম বানানোর কাজে ব্যস্ত ছিলেন। জায়মা পিঠা তেলে ভেজে ভেজে তুলে রাখছে, না পারতে কাজগুলো করছে সে। একটু পর তার বাবা মা চলে যাবে। জায়মার ইচ্ছে তাকে তাদের রেখে দিতে, কিন্তু সেটা সম্ভব না, কারণ এই যে দুইজন কাজ করে দুটো জায়গায়, বাবা অফিস, মা স্কুলে। টেবিল ভর্তি নাস্তা সাজিয়ে সোফায় বসে জায়মা। একে একে সবাই উপস্থিত হয় নিচে। জায়মা তাদের কফির মগ এগিয়ে দিচ্ছে। বড়সড় একটা আড্ডা আসর জমে যায় সেখানে। না পারিবারিক কথা আর না সামাজিক, সোজা রাষ্ট্রীয় আলোচনা বসে গেছে সবাই। ব্যবসা বাণিজ্য কী খবর, রাষ্ট্রের পরিস্থিতি শেষ নিয়ে কেটেছে অন্য দেশের কথায়। সবাই আড্ডা দিলেও জায়মা আনায়া এত জিনিসপত্র ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাজি আহমেদ, জামিলা রহমান এবং সাজ্জাদ খানের রাতের খাবার বক্সের করে বেড়ে দেয়। ডিনার করে বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, সেজন্য তিনি খাবার প্যাক করে দেন। 9টার দিকে গাড়ি বের করেন সাজ্জাদ খান। সবার থেকে বিদায় নিয়ে নেন। ভাই সাথে বেআইয়ের সাথে শক্তপোক্ত আলিঙ্গন করে নেয়। জায়মার মাথায় হাত বুলিয়ে দিয়ে ইশরাককে বলেন, ওর যখন মন চাইবে নিয়ে আসবে বাসায়। অনেক দিন হলো এসেছে। জি ইনশাল্লাহ। জায়মা বিশ্বাস করে না ইশরাকের কথা। এই বেটা সহজে নিজের আসন ছাড়তে চায় না। দেওয়া মুরগির মতো এক জায়গায় থাকতে পছন্দ করে। গাড়িটা গেট দিয়ে বেরোতে যেতেই জায়মা মনে হলো কি যেন নিয়ে গেল তার বুক ছিঁড়ে। ভীষণ মায়া হচ্ছে বাবা মায়ের জন্য। এবার সে যুদ্ধ করে হলেও দাদির সাথে বাপের বাড়ি যাবে। ফেরার সময় ডোডো জায়মার কাছাকাছি হাঁটছিল। জায়মা সেদিকে খেয়াল না থাকলেও যখন পা ঘেঁষি শুরু করে, সে ভয় পেয়ে পায়ের ধাক্কা দিয়ে ডোডোকে সোফা ও সুইমিং পুলে ফেলে দেয়। ইশরাক কিছুক্ষণ সামনে ছিল, কিন্তু ডোডো আওয়াজে সে দ্রুত এই দিকটায় আসে। ডোডো পানিতে পড়ে ডাকছে। ইশরাক দ্রুত হাত বাড়িয়ে তার লাল ফিতা ধরে টেনো ডোডোকে তুলে আনে। জায়মা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। এই বুঝি তাকে ধমক দিল। ইশরাক ডোডোকে কোলে নিয়ে আহ্লাদ করে বলে,
আমার বাচ্চাটাকে দেখো কি অবস্থা করেছে, আশ্চর্য, আমি কবে কুত্তার বাচ্চার মা হলাম। ইশরাক চোখ গরম করে তাকায়, ধমকে বলে, ভেতরে যাও। এত ধমকাধমকি করলে কুত্তার বাচ্চা আর বাচ্চার বাপ দুটোকে পানিতে চুবিয়ে রাখবো। ইশরাক জবাব দেয় না, ডোডোকে কোলে করে ভেতরে চলে যায়। ডোডোর ভেজা শরীর থাকায় তার পরনে শার্টও ভিজে গেছে, কিন্তু তার সেসব হেলদোল নেই। ডোডোর গা মুছে দিয়ে তাকে ফ্যানের সামনে দাঁড় করায়। পাহাড়দার হিসেবে ইশরাতকে রেখে দেয়। ইরা ডোডোকে গোসল করতে দেখে হাততালি দিয়ে বলে, বিয়াদব, দোতো রাতে গোসল করেছে। আবার বলে, দোতো দোতো, আমাল পাপা তোকে বেশি ভালোবাসে, পাপা পচা। জাইমা ইশরাকের পেছন দিয়ে রুমে আসে। ইশরাক শার্ট পাল্টে একটা টি শার্ট গায়ে জড়ায়। জাইমা খাটের উপর বসে শাড়ি কুচিগুলোর দিকে তাকায়। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে। ইশরাকের ডোন্ট কেয়ার ভাব একদমই বিরক্তকর তার কাছে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছে সেও ভাব দেখাবে। একটা কথা জিজ্ঞেস করলে জবাব দেবে না। এমনিই সারাদিন দৌড়াদৌড়ির উপর থেকে মেজাজ তুঙ্গে উঠে আছে। ইশরাকের দিকে এক নজর তাকিয়ে চলে যায় দাদির রুমে। ঘড়ির কাঁটা 10টায় ঘর ছুতে না ছুতেই জাইমার চোখে পাতায় ঘুম এসে ভর করেছে। দাদিকে টেনে টুনে নিয়ে আসে সে। দাদির পাশে শুয়ে বলে, মাথায় বিলি কেটে দাও, আর পারলে দুটো গল্প শোনাও। মমকে ডাকি? ওসব ভাবওয়ালাদের ডাকতে হবে না। তোমাকে যেটা বলছি সেটা করলে করো, না করলে নাই। এত রাগ কেন? তোমার নাতি আমায় এড়িয়ে চলে, একটা কথাও পাত্তা দেয় না। নিজেকে কী ভাবে কি করেছে? ওই ডোডো যে পায়ের ধাক্কা দিচ্ছিল, আমি এক ধাক্কা দিয়ে সুইমিং পুলে ওকে পানিতে ফেলে দিয়েছি। এরপর ওই ডোডোকে নিজের বাচ্চা বলছে। আমি কি ওই ডোডোর মা হই? বলল, এটা বলার এমন একটা ভাব দেখিয়ে ইগনোর করেছে। রাহেলা খানের কথায় উপর দিয়ে যায় কথাগুলো। তিনি কিছু বললেন না, চুপচাপ জাইমার চুলের বিলি কেটে দিতে থাকে। এই ফাঁকে আবার জাইমা মুখ তুলে বলে, ওনাকে বলে দিও আমি আজকে তোমার সাথে ঘুমাবো, এসে যাতে ডিস্টার্ব না করে। আচ্ছা, বলে দেব। দাদির কথায় জাইমা মনে মনে বাঁকা হাসে। ইশরাকের চিন্তাভাবনা আর তার করা চল চাতুরি। জাইমার ইচ্ছে করছে নিজেকে এক নোবেল দিয়ে দিতে। নোবেলটা হবে চল চাতুরির উপর নোবেল। জাইমা ক বললে বউ যায়। 11:30 বাজে। রাহেলা খান যখন খাবার টেবিলে, ইশরাককে সে সুযোগে রুমে আসে। জাইমা ঘুমিয়েছে ঘন্টাখানিক আগে। রাহেলা খান কিছু বলেনি এখন অবধি, তবে ইশরাক বুঝেছে জাইমা সবটাই তার থেকে পালানোর পায়তারা। সেজন্য চুপচাপ রুমে এসে জাইমাকে কোলে তুলে নেয়। নিজের রুমে এসে শুয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। দরজা লক করে লাইট অফ করে দেয়। জাইমার পাশে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। সারাদিন অনেকটাই ধকল গেছে, হাত পা ব্যথা টনটন হয়ে আছে। সেজন্য সে জাইমাকে ডাকে। অনেকক্ষণ সময় ব্যয় করে ডাকাডাকি করে ঘুম থেকে তোলা হয় জাইমাকে। উঠতেই ইশরাক দেখে জাইমা রেগে বোম হয়ে আছে। তার উপর ইশরাক তার উপর হাত দুটো রেখে আদেশ করে বলছে, হাত পা ব্যথা করছে, সেবা করো। আপনি গোসল করেছেন তো? কেন? ওই ডোডোকে কোলে নিয়েছেন তো? তো কি? আপনি বেড থেকে নামুন, না হলে নামানোর ব্যবস্থা করছি। আজকের মতো এই ডোডোর কাছে থাকুন, আগামীকালকে গোসল করে এই রুমে আসবেন। আচ্ছা, তারপর? বাল বেয়াদব হচ্ছ দিন দিন। মুখের ভাষা এত খারাপ কেন তোমার? আমার মুখের ভাষা এইরকমই। মহিষানি মহিষিনী ব্যঙ্গ করে বলে জাইমা। ইশরাক টেবিলে ল্যাম্প জ্বালিয়ে শটান হয়ে বসে। চোয়াল শক্ত করে রেখেছে। জাইমা তখন মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। আল্লাহ হাফিজ সবাইকে। গতকালকে পর্ব দিব।